বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সালাম ও অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ শুরু করছি। আপনারা জানেন, আমাদের আজকের বিষয়বস্তু ছিল বাচ্চাদের অটিজম। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় মা বাবারা আমরা এবং পরিবারের যারা আছেন বা আত্মীয় স্বজন আমরা বুঝতে পারি না যে আসলে একটি বাচ্চা কখন এই রোগে আক্রান্ত হয়। তো কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি এখন অনেক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশেও দেখা যাচ্ছে এবং বাহিরেও বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আজকে আলোচনায় একজন অংশগ্রহণ করেছেন সুদূর আমেরিকা থেকে শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ এম হোসেন। তিনি ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্বরত আছেন ওয়েন স্টেট ইউনিভার্সিটি অফ মিশিগান, যুক্তরাষ্ট্রে। স্যার, আপনাকে অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক শুভেচ্ছা। আমার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে আজকে এই একটা এত ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জানি না আমি কতটুকু আপনাদের এক্সপেকটেশন মিট করতে পারবো, তবে আমি চেষ্টা করব। ধন্যবাদ স্যার। আসলে অনেকে আমার কাছে, আমরা যখনই আমাদের কোনো অনুষ্ঠানের আগে থেকে অ্যানাউন্সমেন্ট করি, পোস্টার রিলিজ করি, তখন অনেকেই আমাকে ইনবক্সে নক করেন এবং অনেক কোশ্চেন আমার কাছে আগে থেকে এসে যায়। অনেক বাবা মাই আমাকে আজকের বিষয়টি সম্পর্কে বলেছেন যে আসলে অটিজম আমরা এখন, আগে খুব কম দেখা যেত, কিন্তু আমাদের বাংলাদেশেও এখন দেখা যাচ্ছে যে অনেক বেশি বাচ্চা এই রোগে আক্রান্ত এবং অনেক সময় আগে থেকে পরিবারের সদস্যরা বা বাবা মা বা আত্মীয় স্বজন কেউ বুঝতেই পারি না আমরা যে আসলে বাচ্চাটি ধীরে ধীরে এই রোগে আক্রান্ত হয়ে যায়, পরবর্তীতে দেখা যায়। তো আগে থেকে জানা থাকলে বেটার হয়, চিহ্নিতকরণ করতে পারলে, লক্ষণগুলো বোঝা গেলে। তো এই ব্যাপারে আমাকে অনেকে বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও স্বাগতম জানিয়েছেন যে আজকের অনুষ্ঠান করার জন্য। তো স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অটিজম বলতে আমরা বুঝি যে জড়বুদ্ধি। বাংলায় যদি বলি জড়বুদ্ধি, তাহলে আসলে অটিজম বা জড়বুদ্ধিতে বলতে আমরা আসলে কি বুঝি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অটিজম বলতে আমি বাংলায় বেশ কঠিন হবে, মানে শব্দগুলা ট্রান্সলেট করে বলা, তবে আমি সহজভাবে বলি যে অটিজম বা একটা বাচ্চার মানসিক বিকাশ পুরোপুরি না হওয়া, কিন্তু শারীরিক বিকাশের কোনো ধরনের কোনো সমস্যা নাই। বাচ্চাটা বড় হবে শারীরিকভাবে, একই ঠিক মতোই বড় হবে, কিন্তু তার মানসিক বিকাশ হবে না। সে কথা বলা বা অন্য কোনো মাধ্যমে অন্য মানুষের সাথে যোগাযোগ করা, পরিবারের অন্য মানুষের সাথে যোগাযোগ করা বা স্কিলটা তার থাকবে না, সামর্থ্য তার থাকবে না। এটাকেই বলা যায় অটিজম। অটিজম হলো একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যে জায়গায় মানুষের কমিউনিকেশনটা, যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কমিউনিকেশনটা ইন্টারাপ্টেড। একটু আগে আপনি বলেছেন যে অটিজম দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমি যদি সামান্য ডেটা বলি যে আজকের থেকে 2015-এ দুনিয়াতে 0.7% লোকজন এই রোগ না বলে বলা, এই প্রতিবন্ধকতায় মানে এফেক্টেড ছিল। 2017-এ এসে সেটা হয়ে গেছে 1.5%, অলমোস্ট ডাবলের চেয়ে আরো বেশি। আমরা যদি 2021-এর ডেটা দেখি, তা এটা প্রায় 2.5%। তো তার মানে হলো যে গত কয়েক বছরে, মানে এক যুগের চেয়ে কমে আমাদের 3 গুণের মতো বেড়ে গেছে। অতএব এটা একটা বাস্তব সমস্যা। শুধু যে এটা উন্নত দেশগুলোতেই সমস্যা তা না, বাংলাদেশেও এটা একটা বিরাট সমস্যা। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এটার কি কোনো বয়স আছে, যে কোন বয়সে অটিজম হয়? এই ধরনের কোনো রিসার্চে পাওয়া গিয়েছে এরকম কিছু? কোন বয়সে বলা যে অটিজমের ইয়েগুলা, সাইনগুলা, মানে আমি যেগুলা বলি যে মা বাবার সতর্কতা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার বুদ্ধিমত্তার পরিচয় দেবে। যেমন একটা 6 মাসের বাচ্চা তার নাম ধরে ডাকলে সে আপনার মুখের দিকে তাকাবে, সে তাকে যদি হাসি দেখানো হয় সে হাসবে। সেটা যদি না হয় তখনই চিন্তা করতে হবে যে আমার বাচ্চাতে কি কোনো সমস্যা আছে। 1 বছরের বাচ্চাকে আমি যদি শিখাই বাবাই দেয় হাত, এবার এরকম হাত তুলে হাততালি দেয় এরকম, আমি একটা জিনিস, তার পছন্দের জিনিস নিয়ে লুকিয়ে রাখলাম, সেটা সে আমাকে টেনে নিয়ে দেখাতে পারবে। সেটা যদি সে না পারে,
তারপরে সে তার মা বাবার সাথে এমন কোনো ইফেক্টিভ কমিউনিকেশন নাই, তার জরুরি না যে সে কথা বলবে, কিন্তু ভাবভঙ্গি দিয়ে সে কোনো কিছু বোঝাইতে পারে না। বড় হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো আরো বেশি প্রকট হয়। বা ধরা যাক যে 18 মাসের বয়সে, আই মিন 16 মাসে সে অ্যাটলিস্ট 1-2টা শব্দ সে বলবে, 18 মাসে সে 2টা শব্দকে যুক্ত করতে পারবে, 3 বছর বয়সে সে পুরো একটা সেন্টেন্স বলতে পারবে। এগুলা যদি সে না হয় তাহলে ধরে নিতে হবে যে আপনার বাচ্চার যথেষ্ট পরিমাণে সাইন সিমটম আছে, যেগুলোর জন্য আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার। জি স্যার, আমরা কি মেডিকেল সায়েন্স কি এই ধরনের কোনো রিসার্চ বা গবেষণা করে বের করতে পেরেছে যে অটিজম আসলে কেন হয়? অটিজম না, এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে এমন কোনো সলিড এভিডেন্স নাই এটার জন্য অটিজম হয়। তবে দেখা গেছে যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরাকে বলি যে যেগুলোর প্রভাবে অটিজমের সম্ভাবনা বেড়ে যায়। প্রথমত হলো জেনেটিক। যদি আপনার পরিবারে কারো আপনার প্রথম বাচ্চা যদি অটিস্টিক হয় তাহলে আপনার সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাচ্চার অটিজমের রিস্ক অনেকটা বেড়ে যাবে। দ্বিতীয়ত হলো এনভায়রনমেন্টাল, পরিবেশগত। পরিবেশগত অনেক সময় মায়ের গর্ভাবস্থায় কিছু রোগ সুখ আছে, যেমন মনে করেন একটা রোগ আমরা সবসময় বলি যে যেটাকে বলা হয় জার্মান হাম বা জার্মান মিজেলস। সেটা যদি মায়ের ওই প্রেগনেন্সির সময় হয় তাহলে অটিজমের সমস্যা প্রায় 1% দেখা গেছে যে 1% অটিস্টিক চিলড্রেন মাদাররা ওই জার্মান মিজেলসে আক্রান্ত ছিল প্রেগনেন্সির সময়। তাছাড়া কোনো কোনো সময় মনে করেন প্রেগনেন্সিতেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ওষুধ নিষেধ করি মাকে না খাওয়ার জন্য, কিন্তু মৃগী রোগের একটা ওষুধ আছে সেটার নাম হলো ভ্যালপ্রোইক অ্যাসিড। ভ্যালপ্রোইক অ্যাসিড অনেকে খেতেই হয়, সেটার জন্য অটিজমের রিস্ক বেড়ে যাবে। যারা কেউ যদি অ্যালকোহল সেবন করেন বা মদ্যপান করেন অথবা কোকেইন বা এই ধরনের ড্রাগ নেন তাদের বাচ্চাদের অটিজমের সম্ভাবনা বেড়ে যাবে। এনভায়রনমেন্টাল রিস্ক যেগুলো আছে, যে আমরা নগরায়নের ফলে চতুর্দিকে কলকারখানার জন্য প্রচুর বর্জ্য বাতাসে হয়, পলিউশন হয়, যেমন সেই ক্ষেত্রে লেড পয়জনিং এর কথা বলবো, বা অন্যান্য ধরনের পলিউশনের কারণে অটিজমের রিস্ক। প্রেগন্যান্সির সময় যে এই পলিউশন গুলা যদি, অথবা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় খেতে খাবারে, সেইগুলাতে যদি একজন গর্ভবতী মায়ের এক্সপোজার হয় তবে অটিজমের বাচ্চার অটিজমের সম্ভাবনা বাড়ে। জি স্যার। এক কথায় যদি বলা যায় যে যেমন মনে করেন যদি চর্বি জাতীয় খাওয়া খায় মানুষ তার কোলেস্ট্রলের প্রবলেম থেকে হার্ট অ্যাটাক হবে, কেউ যদি স্মোকিং করে তার লাং ক্যান্সার হবে, এরকম কোনো একদম সরাসরি কোনো ইয়ে নাই, লিংক নাই। তাহলে তো ব্যাপারটি বাবা মায়ের জন্য অথবা পরিবারের সদস্যদের জন্য ধরতে পারা যে বাচ্চাটি অটিজমের শিকার হয়েছে কিনা এটি খুবই কঠিন একটি ব্যাপার। আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলবো, যেহেতু আমি এই পপুলেশনটাকে আমি এখানে যাদের চিকিৎসা করি, আমি যদিও আমেরিকায়, তা আমার বেশ বড় একটা পপুলেশন আমি চিকিৎসা করি আরব পপুলেশন, ইয়েমেনিজ বা ইরাকি ডিসেন্ট, আর একটা হলো বাংলাদেশি পাকিস্তানি ডিসেন্ট। তো এদের ভিতরে ওই ওই ফ্যামিলিতে একে মানে চাস্তো বোন মামাতো বোন বিয়ে করার প্রবণতা অনেক বেশি, ডিগ্রি কাজিনের ভিতরে বিয়ে হওয়া, এগুলাকে বলে কনসেঙ্গুইনাস ম্যারেজ। কনসেঙ্গুইনাস ম্যারেজ আমার নিজস্ব এমন কিছু ডেটাও আছে, তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি যে এই কনসেঙ্গুইনাস ম্যারেজ অনেকটাই, আমি অনেক বলবো সিগনিফিকেন্টলি যথেষ্ট প্রভাব ফেলে অটিজম হওয়ার জন্য। মানে আমার যদি একটা জিন থাকে যেটা সাপ্রেসড, একটা খারাপ জিন, এবং আমি যাকে বিয়ে করতেছি সে যদি আমারই পরিবারের আমারই বংশ থেকে আসে, তার শরীরে ওই জিনটা সাপ্রেস থাকার সম্ভাবনা খুবই বেশি। যখন আমরা বিয়ে হলো, আমাদের বাচ্চা হলো, এবং ওই জিনটা যদি আমরা দুইজনেই ট্রান্সমিট করি বাচ্চাতে, তাহলে বাচ্চার সমস্যা হবেই। জি স্যার, তাহলে আপনি যদি একটু কষ্ট করে বলেন যে বাবা মায়েরা বিশেষ করে কি কি জিনিসগুলা খেয়াল রাখবে বা কোন জিনিসগুলা
লক্ষণগুলা দেখে প্রকাশ পাবে প্রথমে বাচ্চাদের ক্ষেত্রে যে এই বাচ্চাটি আসলে অটিজমের দিকে যাচ্ছে ধীরে ধীরে বা সে আক্রান্ত হয়েছে? আচ্ছা, আমি প্রথমেই বলি প্রায় অর্ধেক 50% বাবা মা মানে প্রথম 1 বছরের ভিতরে বুঝতে পারবে যে আপনার বাচ্চার ভিতরে অটিজমের কোনো সাইন আছে কিনা না, বা কোনো উপসর্গ আছে কিনা না। প্রায় 90% বাবা মা বুঝতে পারে। বাচ্চার বয়স যখন 2 বছর হয় তখনই বুঝতে পারে যে আমার বাচ্চার অটিজম আছে কিনা না। তবে কতগুলা সিম্পল টিপস আমি বলবো, যেগুলা দেখলে পরে আপনার আপনার রেড ফ্ল্যাগস বলা যায়, যেগুলো আপনার মনে সন্দেহ আসা উচিত। সেগুলো হলো, যদি আপনার বাচ্চা 6 মাস বয়সে আপনাকে বাচ্চাকে যদি বলেন তার নাম ধরে ডাকেন, সে যদি না তাকায়, এটা একটা নাম্বার 1 ইয়ে। 1 বছরের বাচ্চা বাবলিং করবে, বাপ বাপ মামাম এগুলা বলবে। যদি না বলে আপনার চিন্তা করা দরকার। 16 মাসের ভিতরে যদি আপনার বাচ্চা একটা শব্দও বলতে না পারে, আপনি চিন্তা করবেন। আপনার যদি 24 মাসের বাচ্চা আমি খাই, আমি যাই, আমি করি, এই ধরনের 2টা শব্দকে যুক্ত না করতে পারে, ধরে নিতে হবে আপনার বাচ্চার স্পিচের প্রবলেম আছে। তারপরে যে কোনো সময়ে যদি আপনি মনে করেন ব্যাপারটা এরকম যে আমার বাচ্চা 1 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত অনেক কিছু বলতো, বাবা ডাকতো, মামা ডাকতো, মানে এটা দেখাইতো, ওইটা দেখাইতো, হঠাৎ করে এখন কিছুই করে না, মানে এটাকে বলা হয় রিগ্রেশন। ল্যাঙ্গুয়েজের যদি রিগ্রেশন বা কমিউনিকেশনের রিগ্রেশন হয়, সেটা একটা অ্যালার্মিং সাইন। সেটা অবশ্যই খুব সিরিয়াসলি নেওয়া দরকার, এবং সাথে সাথে ডাক্তারের সাথে আমরা যখন আমাদের কাছে নিয়ে আসা হয়, তখন আমরা একটা একই ধরনের ওই চেকলিস্ট গুলা, একটা লম্বা কোয়েশনার আছে যেটাকে আমরা বলি এমচ্যাট। এম স্ট্যান্ড ফর মডিফাইড চেকলিস্ট ফর অটিজম ইন টডলার্স। সাধারণত আমরা যখন দেখি তখন বাচ্চা অলরেডি হাঁটে, বাচ্চা মানে 18 মাসের উপরেই, তখন যখন একটা কথাও বলে না তখন নিয়ে আসা হয়। তো ওই চেকলিস্টটাতে আমরা যেগুলা প্রশ্নগুলা করি, যেগুলা মনে করেন, আমি একটা উদাহরণ দিই, যে আমি সবচেয়ে বেশি যেটা উদাহরণ দিই সেটা হলো যে আমি আমার বাসার ওই সিঙ্কের বেসিনের যে কলটা নষ্ট হয়ে গেছে। আমি ইংরেজি বলি না, আমি যাকে দিয়ে কাজ করাবো সেও ইংরেজি বলে, কিন্তু তাকে আমি সামহাও তাকে বললাম, আসো আমার সিঙ্কটা নষ্ট, আমি শরীরের ভঙ্গি দিয়ে বুঝালাম, এবং সে আমার সিঙ্কটা ঠিক করে, আমি বাংলাদেশি, সে বসনিয়ান অথবা অন্য কোন দেশি, আমাদের কোনো কমন ল্যাঙ্গুয়েজ নাই, আমরা কেউ ইংরেজি বলি না। আমি ভাবভঙ্গি দিয়ে বুঝালাম যে আমার সিঙ্কটা নষ্ট, সেও আমার সিঙ্কটা ঠিক ঠিক করে, তারপর তাকে আমি পয়সাও দিয়ে দিলাম, 10,000 15,000 যাই হোক, হয়ে গেল। এটাকে বলে, এই যে আমরা যে এই যে কমিউনিকেশনটা করলাম, সেটাকে বলে রেসেপটিভ ল্যাঙ্গুয়েজ। আর আমি যদি ইংরেজি বলতে পারতাম, সেও ইংরেজি বলতে পারতো, তাহলে আমি ফোনে বলতাম যে আমার সিম নষ্ট, তুমি আসো, কয় টাকা দিবা, তারপরে এসে সে ঠিক করে দিয়ে গেল, সেটাকে বলে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। কারো যদি রেসেপটিভ ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে, তাহলে তার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ যদি দেরিও হয়, তাতে চিন্তার কোনো কারণ নাই। আপনার বাচ্চা যদি আপনাকে টেনে নিয়ে, আপনি তার ক্যান্ডি লুকিয়ে রাখছেন, আপনাকে টেনে নিয়ে যদি আঙ্গুল দিয়ে দেখাতে পারে যে ওই ক্যাবিনেটের পিছনে ক্যান্ডিটা লুকানো, তার কোনো সমস্যা নাই। আপনার বাচ্চা যদি মনে করেন টেবিলের উপরে 3টা জিনিস আমি রাখলাম, একটা ফোন, একটা কাপ, আর একটা টয় ট্রাক। ফোনটা লাগাবে কানে, গ্লাসটা লাগবে মুখে, আর টয় ট্রাক দিয়ে এভাবে এভাবে করবে। তো এই 3টা জিনিস করতে পারে, তাহলে তার মানে তার রেসেপটিভ ল্যাঙ্গুয়েজ ইনট্যাক্ট, তার সমস্যা নাই। তার কথাবার্তা যদি দেরিতে, মুখের বুলি যদি দেরিতে ফুটে, তাতে আমরা অপেক্ষা করব, হয়তোবা একটু বেশি বেশি কথাবার্তা বললে, অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করলে ঠিক হয়ে যাবে, সময় সাপেক্ষ। কিন্তু এই জিনিসগুলো যদি না থাকে, যখন যখন আমরা দেখি যে তার রেসেপটিভ ল্যাঙ্গুয়েজ, তার একটা আলাদা জগৎ আছে, তাকে ডাকলেও সে শুনে না, তার কিছু কিছু রিপিটেটিভ বিহেভিয়ার আছে, যেমন সবসময় হাত দিয়ে এভাবে তালি দেয়, একটা খেলনা দিয়ে একটা খেলনা দিয়ে সে সবসময় খেলে, খাওয়ার বেলা একটা খাওয়াই খায়, অন্য কোনো খাওয়া খায় না, কাপড় পরতে গেলে একটা কাপড়ই পরে, অন্য কিছু করে না। ফোনটা দিলে সে কিন্তু ওই ফোনের ওই প্রোগ্রামেই যায়, এটা সে ডেইলি হয়তো 20 বার দেখে, সে একই কার্টুন সে বারবার দেখবে। তারপরে তার একমাত্র তার মা বা যে প্রাইমারি কেয়ার গিভার, যে তার পরিচর্যা করে, তাকেই সে চিনে, অন্য মানুষকে সে চিনে না, তার ভাই বোনদের সাথে খেলে না।
একটা খেলা দিলে সে একটাতে টার্ন নিতে হয় যে আমি একটা বল এভাবে ছুড়ে দেবো, আমাকে অন্যজন আমাকে ছুড়ে দিতে হবে, আমি তাকে দিতে হবে। এই যে টার্ন নেওয়া বা এই একসাথে খেলাধুলা করা, এগুলো একদমই হয় না। এদের কোনো ফ্রেন্ড হয় না। এরা কোনোভাবেই দিনে দিনে আস্তে আস্তে আপনি মানে বলার অপেক্ষাই রাখে না যে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটার একটা আলাদা জগৎ আছে, সেই জগতের সাথে বাইরের জগতের কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বড় জিনিস, যখন আমরা জিজ্ঞেস করি যে তোমার নাম কি, সে জায়গায় তার নাম না বলে সে বলবে তোমার নাম কি। এটাকে বলে ইকোলেলিয়া, মানে একই জিনিসকে রিপিট করা। তারপরে স্টিরিওটাইপিক বিহেভিয়ার সেগুলা হলো যে বারবার এভাবে ঝোলা, বারবার হাত দিয়ে হাত এইভাবে ক্ল্যাপ করা, বা একটা জিনিসে মাথা গিয়ে দেওয়ালে মারা। এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে প্রকট হয়ে দেখা দেয়। জি স্যার, ব্যাপারটা তো খুবই ভয়ঙ্কর। স্যার, এমনিতে ইউএসএ তে কি পরিমাণ, যদি আমরা শতকরার কথা বলি যে পার্সেন্টেজ, তাহলে কি পরিমাণ এরকম বাচ্চারা আছে আক্রান্ত? এই তো এখন বলা হয় যে 2 to 3% চিলড্রেন্স আর এফেক্টেড ইউএসএ তে বা সভ্য দেশগুলোতে। আমাদের দেশগুলোতে তেমন কোনো ডেটা নাই, যেহেতু আমরা মানে শারীরিক সমস্যাই আমাদের জন্য অনেক বড় সমস্যা। মানসিক সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো নিয়ে মানুষের, একটা বাচ্চা যদি কম বুদ্ধি সম্পন্ন হয় বা কথাবার্তা কম বলে, মা বাবা বলে আচ্ছা ঠিক আছে, সবার জুজু বারিস্টার হওয়ার দরকার নয়, আমার এই ছেলে একটু কমই বুঝে, তাকে মাদ্রাসায় দিয়ে দিই, আল্লাহ বিল্লাহ করলে ইয়ে হবে। সেই জন্য মানে রোগ নির্ণয় সময় মতো হয় না, হয় না, চিকিৎসা পরিচর্যা যেটাই বলেন সেটার কোনোটাই আমাদের দেশে সেরকম হয় না। সেই জন্য এমন কোনো ডেটাও নাই আমাদের দেশগুলো। তো সভ্য দেশে দিন দিন এর বাড়তেছে। প্রথম সময়ে সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কারণগুলোকে দায়ী করা হয়েছে, যে আমরা এখন অনেক বেশি প্রসেস ফুড খাই, ন্যাচারাল ফুড খাই না, অর্গানিক ফুড খাই না, ওই মানে সব জিনিসে সার দেওয়া এই জিনিস খাই, যেগুলা যে খাওয়া দাওয়া পাওয়া যায়, ফাস্ট ফুড বেশি খাই, এগুলাতে প্রিজারভেটিভ থাকে, এগুলা হয়তো দায়ী ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের এত বেশি অটিজম হওয়ার। কিন্তু রিসার্চ বা বৈজ্ঞানিক ইয়েগুলা টোটালি এগুলাকে বলছে যে এগুলো দায়ী না, এগুলা টোটালি দায়ী না। অটিজম সাধারণত ওই জিনের মিউটেশনের জন্য হয়। মানে একটা বাচ্চা জন্মের সময় যে মিউটেশন, জিনগুলাতে যদি কোনো মাইক্রো মিউটেশন হয়, সেইগুলোর জন্য হয়, এই পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য হয় না। কিন্তু এর আগে আমি বেশ কতগুলা মেনশন করলাম, যেগুলা গর্ভাবস্থায় যদি হয় তাতে অটিজমের রিস্ক বাড়ে। জি স্যার, জি আমিও দেখেছি যে যেমন আমাদের দেশে খাবারের ভেজাল, তারপর যখন আমরা এগ্রিকালচার ফুড, অতিরিক্ত সারের ব্যবহার, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, এবং এগুলো আবার খাদ্যের মধ্যে ওই চেনে আমাদের প্লেটেও চলে আসে। কারণ হচ্ছে সহজে কীটনাশক তো যেতে চায় না ওখান থেকে। কীটনাশক আবার আমরা যে মাঠে প্রয়োগ করি, এটা বৃষ্টির পানির সাথে ধুয়ে নদীতে যায়, নদীর পানি অনেকে খায়, আবার নদীতে মাছ আছে, আমরাও সেই মাছ খাই। তো এই যে আমাদের ফুড সার্কেলের মধ্যে কীটনাশকটা চলে আসে, এটার একটা প্রভাব থাকে। আবার আমাদের দুঃখজনক হলেও সত্যি, উন্নত দেশে তো খাদ্যের যে ভেজাল, এটা নিয়ে তো অনেক বেশি সচেতন সরকার এবং মানুষ, এবং খুবই কড়াকড়ি। খাবারের ভেজালের কথা তো এইসব দেশে চিন্তাও করা যায়, ইউরোপে কিংবা আমেরিকায় বা যুক্তরাজ্যে। কিন্তু আমাদের দেশে যে খাদ্যে ভেজাল, আমরা তো কোন খাবারটা টাচ করে বলতে পারবো যে এই খাবারে ভেজাল নাই, এরকম কোনো খাবার নাই। তো এই ব্যাপারটা। আর মেন আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের দেশে তো আমরা বাচ্চাদের এরকম সমস্যা থাকলে আমরা প্রকাশ করি না, আমরা তো লুকিয়ে ফেলি, আমরা বলতে চাই না কাউকে। এটার কারণে হয়তো আমাদের ডাটাটা নাই। কারণ হচ্ছে আমরা তো মানে সমাজের ভয়ে বা মানুষের, প্রতিবেশীদের ভয়ে বা আত্মীয় স্বজনের জন্য বাচ্চাদের এরকম সমস্যা থাকলে আমরা সেটা প্রকাশ করতে চাই না। কিন্তু পরবর্তীতে একটা সময় গিয়ে যখন অনেক বড় হয়ে যায় বাচ্চা, তখন আর চিকিৎসা করেও লাভ হয় না, ফাইনাল স্টেজে চলে যায়, তখন তো আর কিছুই করার থাকে না। তো আর আমাদের দেশে আপনিও ঠিক বলেছেন যে আমরা বিভিন্ন শারীরিক সমস্যা, যেটা এটারই শেষ করতে পারি না। তো মানসিক দিক থেকে তো আমরা চিন্তাই করি না যে আসলে বাচ্চার মানসিক সমস্যা আছে কিনা, সেটা তো আমরা গুরুত্বই দিই না।
এই জন্যই আমাদের দেশে আসলে ডেটা এভেলেবেল না মনে হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এই দেশগুলোতে এই বাচ্চাগুলোকে বলা হয় স্পেশাল নিড চিলড্রেন। মানে এরা এই যে এদের যে স্পেশাল নিডের জন্য বলা হয় তা না, এদেরকে বলা হয় এরা স্পেশাল। কোনো জায়গায় কোনো যদি রিক্রিয়েশনাল পার্কে যান, কোনো রেস্টুরেন্টে যান বা কোনো থিয়েটারে যান, এদের জন্য সবার আগে এদেরকে, বা কোনো প্লেনে উঠতে গেলে এদেরকে সবার আগে বসাতে হবে। এদেরকে সব জায়গায় এদেরকে স্পেশালি ট্রিট করা হয়। আর আমাদের দেশে যদি কোনো মানুষের কোনো প্রতিবন্ধকতা থাকে বা এই ধরনের বাচ্চাদের বেলা, প্রথমে তো সামাজিক যে বয়কটই বলতে পারেন। হ্যাঁ, বয়কটই ট্যাবু যেটা বলা হয় আর কি, যে আমার ট্যাবু, যে আমার যদি একটা প্রতিবন্ধক বাচ্চা হয়, আমার সমাজ আমাকে সেই চোখে দেখবে না, ভালোভাবে দেখবে না। যত লুকিয়ে রাখা যায় ততই ভালো। এই জন্য মানে আমাদের তরফ থেকে ওইটা মানে বলা যায় অনেকটা নেগলেক্টেড, এবং সরকারি পর্যায়ে বা রাষ্ট্রগত পর্যায়েও এটা ব্যাপারটা সবসময় কিছু এমন কোনো প্রাধান্য পায় নাই। তো এই জন্য ডাটা আসে নাই কখনোই, ঠিক মতো ডাটা আসে নাই যে কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে অটিজম আছে, বা অটিজম কি মানে কি পর্যায়ে, আমাদের দেশে কি পর্যায়ে। জি স্যার, আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে আসার পর ইউরোপে যখন আমি প্রথমে দেশের বাইরে আসি, আমি এখানে দেখেছি যে প্রত্যেকটা অফিস আদালত থেকে শুরু করে ইভেন আমার ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রফেসরদের যে বিল্ডিং, প্রফেসররা যেখানে বসে তাদের অফিসে যাওয়ার সময়, তারপর ল্যাবরেটরিতে যাওয়ার সময়, তারপর ক্লাসে যাওয়ার সময়, প্রত্যেকটা জায়গায় ডিপার্টমেন্টে ঢোকার সময়, বের হওয়ার সময়, বাসে উঠতে নামতে, মেট্রো স্টেশনে উঠতে নামতে, সব জায়গায় হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য লন করা আছে। ওদের জন্য আলাদা লেন। ওরা যাইতেই পারবে, মানে কোনো সমস্যা মানে নিজেই নিজে যাইতে পারবে, মানে কাউকে যে হেল্প করতে হবে এটারও দরকার নেই। তারা নিজেরাই এখানে সব জায়গায়, সব অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে, নিজেরাই যেতে পারবে। আর আমাদের দেশে দেখা যায় যে পরিবারের একজন সদস্য সবসময় সাথে যাইতে হয়, এবং আমাদের অফিস আদালত গুলাতে বাংলাদেশে বা স্কুল কলেজে তো এরকম ব্যবস্থাই নাই ওদের জন্য অ্যাক্সেস। ওরা তো প্রতিবন্ধীরা যদি একটা গাড়ি ইউজ করে অথবা হুইল চেয়ার ইউজ করে, তাহলে সেই হুইল চেয়ার দিয়ে ঢোকারই কোনো সিস্টেম নাই কোনো অফিস আদালতে, ব্যাংকে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, কোথাও। আর আরেকটা জিনিস হচ্ছে যে আইন তো বলে যে এইরকম যারা বাচ্চা থাকবে অটিজমে আক্রান্ত, তাদের জন্য মানে স্পেশাল চাইল্ড আর নর্মাল চাইল্ড, তাদের জন্য সেম স্কুল থাকবে, সেম স্কুলে তারা পড়াশোনা করবে, কোনো স্পেশাল স্কুলে যাওয়ারও দরকার নাই। এবং স্কুল যদি কোনো এরকম স্পেশাল চাইল্ড আসে, তাহলে স্কুল হচ্ছে বাধ্য থাকবে তাদেরকে অ্যাডমিশন নেওয়ার জন্য। কিন্তু অনেক স্কুল তো অ্যাডমিশনও নেয় না, বা বাবা মায়েরও অনেক সময় লজ্জায় বাচ্চাদেরকে স্কুলেও ভর্তি করে না। হ্যাঁ, ওই যে আমাদের যেটা সমস্যা, যে আমরা প্রথমে মানে অর্থনৈতিক একটা ব্যাপার তো আছেই, যে আমরা সেই এত ধনী না যে আমাদের স্পেশাল নিড যারা তাদেরকে অ্যাকোমোডেট করার মতো সেই সরকারের হয়তো সেই পরিমাণ অর্থ সামর্থ্য নাই, এবং আমাদের সামাজিকভাবেও আমরা সেইভাবে চিন্তা করি না। যে আমরা মনে করি একটা বাচ্চা ওই যদি এরকম প্রতিবন্ধকতা থাকে, তাকে এমন স্পেশালি ট্রিট করার কোনো কিছু নাই। অন্যান্য বরং মা বাবা অন্যান্য বাচ্চাদের যারা মানে এর চেয়ে ভালো, তাদের প্রতি মনোযোগী হয় বেশি। এবং সমাজও জানি না কি কারণে, এখানে তো কারো কোনো হাত নাই। এটা আমরা যদি মনে করি যে বাচ্চা কাচ্চা আল্লাহর দান, আল্লাহ যেভাবে দিচ্ছে সেইভাবেই। এখন আমার বাচ্চা যদি সবচেয়ে শার্প গোল্ডেন 5 না কি বলে সেটা পাওয়া বাচ্চা হয়, আর আমার বাচ্চা যদি কথা বলতে না পারে, তার একজন মা বাবার জন্য মায়ার পরিমাণ দুইজনের প্রতি কারো কম হওয়ার কথা না। কিন্তু সামহাও জানি না কি জন্য এরকম হয়। তবে এই সমস্ত সভ্য দেশের সাথে আমাদের দেশের তুলনায় এইভাবেই করা যায় যে এখানে এদেরকে স্পেশাল নিড চিলড্রেন বলা হয়, যে এরা আসলেই স্পেশাল, তাদেরকে স্পেশালি ট্রিট করা হয়। তাদেরকে এখানে যেমন অন্যান্য বাচ্চা কাচ্চাকে পার্কে নিয়ে যায় স্কুল থেকে, এদেরকেও নিয়ে যাওয়া হয়। এদেরকে বলা হয় যে এদেরও বুঝুক আর না বুঝুক, তাদের এন্টারটেনমেন্ট দরকার আছে, তাদের রিক্রিয়েশনের দরকার আছে, এবং সেটা সেভাবেই করা হয়। এবং এরা যে পরিবারের জন্য যেন বার্ডেন না হয়, সেই জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সরকারের তরফ থেকে সবসময় দেওয়া হয়,
যে তুমি বাচ্চা নিয়ে যেন, এই একটা বাচ্চা যদি এরকম থাকে, মা বাবাকে সবসময় এক্সট্রা কেয়ার নিতে হয়, হয়তো সে সেভাবে কাজ করতে পারে না যেভাবে। বাচ্চাটা যদি নর্মাল হতো তাহলে হয়তো সব ফুল টাইম কাজ করতে পারতো, সেই জন্য যে তার ইনকামের পরিমাণ কমে যাবে সেটাকে সাবসিডাইজ করা হয় সরকারের তরফ থেকে। তবে এগুলা অনেক দূর, বাংলাদেশের পক্ষে কতটুকু সম্ভব আমি জানি না। তবে আস্তে আস্তে যেহেতু সচেতনতা বাড়তেছে, সেই জন্য সেই ক্ষেত্রে হয়তো বা উন্নতি হবে। আমরা সবসময় আশাবাদী উন্নতি হওয়া উচিত, উন্নতি হবে, এবং আমি দৃঢ় বিশ্বাস কোনো না কোনো সময় আমরা দেখব যে এই সমস্ত বাচ্চাদের যত্ন সেইভাবেই হচ্ছে যে কোনো উন্নত দেশে যেভাবে হয়। জি, ইনশাল্লাহ আমরাও দোয়া করি যেন আমাদের দেশের সরকার যেন এই ব্যাপারে আরেকটু সচেতন হয়, এবং এই জিনিসটা আসলে দেখা উচিত। কারণ একটা বাচ্চা যদি এরকম হয়, তাকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়। হয়তো সে শারীরিকভাবে কোনো কিছুতে ইনএফেক্টিভ থাকে যদি, কিন্তু সে কিন্তু অন্যান্য দিক থেকে আমরা কিন্তু অনেক উদাহরণ এরকম দেখেছি যে এই ধরনের বাচ্চারা হুম, অনেক সময় আমরা বলি ডিফারেন্টলি এবল, মানে হুম, হচ্ছে অন্য কিছুতে ওরা এক্সপার্ট থাকে। ওদেরকে যদি হ্যাঁ, স্কিল শেখানো যায়, সে- ওদেরকে যদি পড়াশোনা করানো যায়, এডুকেশন দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা ভালো করে। এবং আমার ইউনিভার্সিটিতেও দেখেছি আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টেই আপনার ওদের জন্য কোটা আছে। এখানে বলা হয় 66% ডিসেবলড এরকম সার্টিফিকেট ইয়ে করলে ডিএসএ ওইটার আন্ডারে ওদের জন্য স্কলারশিপ আছে, ওদের জন্য ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাসে নর্মালি আমাদের সাথে ক্লাস করতে পারবে। আরো অনেক কিছু সুযোগ সুবিধা আছে যাতে কোনো প্রবলেম না হয়। এবং আমার একটা কোর্স ছিল ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, হুম, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এটা খুবই কঠিন। তো আমাদের সাথে এরকম একজন পড়াশোনা করতো, সে হুইল চেয়ার দিয়ে আসতো, হুম, খুবই ব্রিলিয়ান্ট ছিল। এবং সে যে আমাদের সাথে এসে বসে পড়াশোনা করতো, এখানে কিন্তু আমরা তাকাইও দেখতাম না, মানে তাকানো কিন্তু ঠিক না। একটা জিনিস আমি ইউরোপে এসে দেখেছি যে কেউ কারো দিকে তাকায় না, না, দেখেও না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কারণ হুম, সে ডিফারেন্টলি এবল, এটা যদি আমি তাকাই তার দিকে, তাহলে সে কিন্তু মানসিকভাবে অস্বস্তি ফিল করবে যে সে হুইল চেয়ারে আছে, আমি কেন তাকাচ্ছি। নর্মালি নর্মাল একটা এনভায়রনমেন্টে থাকতে হবে। এই জিনিসগুলো আসলে আমাদের দেশে শিখা উচিত, স্কুল কলেজে শিক্ষকরা শেখানো উচিত, বা সরকারের পক্ষ থেকেও সচেতনতা সৃষ্টি করা উচিত যে একজন মানুষের দিকে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা। যেমন আপনি বলছিলেন যে অনেক সময় বলে যে বাবা মা কেন লজ্জা পায় বা কেন ভয়ে থাকে যে আমি প্রকাশ করব কিনা সমাজের কাছে যে আমার বাচ্চার এই অবস্থা। কারণ আমাদের দেশে তো আবার কিছু আছে, আমরা ধর্মকে সবকিছুর সাথে মিলিয়ে ফেলি। আমরা বলি যে হয়তো সে কোনো পাপ করেছিল এই জন্য তার বাচ্চা এরকম হয়েছে। মানে এই জিনিসগুলো তো খুবই ছোট মন মানসিকতার পরিচয়। এই টাইপের কথা তো বলেই ফেলে সবাই সমাজে, এই ধরনের কথা উঠলেই। তো এই কারণেই হচ্ছে আমাদের দেশে মানুষ আসলে প্রকাশ করতে চায় না। হুম। আচ্ছা, ওই যে একটু আগে আপনি যা এদের অটিজমের বাচ্চারা মানে বড় হয়ে কি হয় সেই সম্পর্কে আমি একটু বলি। আহ, এই উন্নত বিশ্বগুলোতে বা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই ধরনের দেশে যে সমস্ত ডেটা আছে, দেখা গেল যে এদের 25%, মানে 25% লোকজন বড় হয়েও এই অটিস্টিক সিমটমস কন্টিনিউ করে, এবং এরা এমন কোনো গেইনফুল এমপ্লয়মেন্ট বা কোনো কাজকর্ম করা বা কোনো ধরনের কোনো বড় কিছু হওয়া এদের পক্ষে সম্ভব হয়। কিন্তু 75% মানুষজনই কিন্তু আস্তে আস্তে যে তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা, বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং, বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে এতটুকু ফাংশনাল করা যায় যে তার যে অটিজম ছিল সেটা সেটা বোঝা যাবে না যদি সময় মতো তাদেরকে আহ, বিভিন্ন ধরনের থেরাপি বা বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন প্রসেসের ভিতর দিয়ে নেওয়া হয়। তো একদমই যে আশা নাই, ব্যাপারটা সেরকম না। আমার বাচ্চা এই ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মের পরে পরেই এক হাত পা ধুয়ে আমি বলে দিলাম যে আল্লাহ বা দিয়ে দিছে, আল্লাহর হুকুম, কি করা যাবে। বাচ্চার তো মানে ভবিষ্যতে ডিপেন্ডেন্ট হয়েই থাকতে হবে সেরকম না। এই সমস্ত বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা যায় কন্টিনিউয়াস থেরাপি বা বিভিন্ন ধরনের প্রসেসের ভিতর দিয়ে, এবং সেটা জানলে বোধহয় অনেকের ভালো লাগবে যাদের বাচ্চা কাচ্চারা এই মুহূর্তে এই এই মানে প্রতিবন্ধকতার ভিতর দিয়ে যাচ্ছেন। তাদের মা বাবার জন্য এটা একটা আশাবাদ যে ঠিকমতো থেরাপি এবং ঠিকমতো স্কুলিং, অন্যান্য যা ডাক্তারি চিকিৎসা আছে সেগুলোর
ভিতর দিয়ে গেলে এরা 75% ক্ষেত্রেই এরা নিজের লাইফ নিজে গড়ে তুলতে পারে। জি, ইনশাল্লাহ আমরাও সেটাই চাই। সবার সচেতনতা ও কাম্য যে আসলে এটা কোনো ম্যাটার না, এরকম হতেই পারে নরমাল ৮-১০টা সাধারণ রোগের মতো এটিও একটি রোগ। এবং এটারও চিকিৎসা আছে এবং এটা এবং তাদের হেল্প দরকার। আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল থাকা এবং তাদেরকে সাহায্য করা। এবং সরকারেরও উচিত সঠিকভাবে পরিচর্যা করলে আসলেই স্যার আপনি যেটা বলেছেন যে অনেক সময় কিন্তু আগে থেকে জানা না থাকলে বোঝাও যাবে না যে সে আসলে অটিজমে ছিল, বা দীর্ঘক্ষণ যদি আপনি তাকে পর্যবেক্ষণ না করেন তাহলে বুঝতে পারবেন না। এরকম অনেক সময় হয় যে সে আগে ছিল কিন্তু আস্তে আস্তে পরিচর্যার মাধ্যমে সে এখন রিকভার করে ফেলছে, এরকম পাওয়া যেতে পারে। স্যার আমাদের কিছু কমেন্টস এসেছে, আমরা কমেন্টস গুলো একটু পড়ে নেই, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। প্রথমেই লিখেছেন ফারহানা ইলোরা হোসেন, শুভেচ্ছা ও ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করবার জন্য। ধন্যবাদ ফারহানা ইলোরা হোসেন। আমি আমার যে ইনফরমেশন গুলো যদি মানে কাজ হয়, যদি কোনো মানে সবার কাজে লাগে খুশি হব। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জি ইনশাল্লাহ অবশ্যই কাজে লাগবে। আজমল হক মিঠু উনি লিখেছেন আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম, শুভ সন্ধ্যা। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি অবশ্যই জবাব দেব। এম এ মালেক মাহমুদ উনি লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা এম এ মালেক। আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আমাদের জন্য দোয়া করুন। জি এম এ মালেক মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমাদের লন্ডন থেকে লিখেছেন আমাদের বিখ্যাত কবি সাহারা খান, এত গুরুত্বপূর্ণ বিষয় সুন্দরভাবে উপস্থাপন করছেন, ডাক্তার সাহেবকে অসংখ্য ধন্যবাদ। সাহারা খান, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু লন্ডন থেকে আমার এই মানে জানি না আমি কতটুকু ইফেক্টিভলি বলতে পারতেছি, তবে শুনছেন, শুনে ভালো লাগলো। আশা করি সাথে থাকুন, যদি অন্য নতুন কোনো ইনফরমেশন আমি দিতে পারি। সাহারা খান আবার লিখেছেন, এইরকম অনেক সমস্যা বাচ্চাদের মাঝে দেখা যায়, গুরুত্ব না দেওয়ায় পরে সেটা বিরাট আকার ধারণ করে, অভিভাবকদেরকে সচেতন হওয়া উচিত। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি আমরা মানে এটা লুকানোর কোনো ব্যাপার না। আমাদের সতর্কতা থাকলে, আমরা চোখ কান খোলা রাখলে, যে আমার বাচ্চা অবশ্যই সবচেয়ে প্রেশাস, সবচেয়ে মায়ার, সবচেয়ে ভালোবাসার। তবে এটা কারো ফল্ট না, কারো মানে কোনো আল্লাহর তরফ থেকে কোনো কোনো কি বলা যায় যে প্রতিদান অভিযোগ না বা এটা কোনো কিছু না। তো যদি একটা জিনিস আপনার চোখে লাগে, অবশ্যই সেটা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা দরকার। জি সৈয়দ সালাউদ্দিন আহমেদ উনি লিখেছেন নাইস টপিক, প্রেজেন্টেশন ইজ নাইস এন্ড সিম্পল। থ্যাংক ইউ। সৈয়দ সালাউদ্দিন আহমেদ আমার সম্ভবত আমার বন্ধু, আমি সালাউদ্দিন, উনি প্যাথোলজিস্ট, রিটায়ার করছেন বাংলাদেশে, প্রফেসর অফ প্যাথোলজি। ধন্যবাদ সালাউদ্দিন দেখার জন্য। আশা করি কথা হবে পরে। সালাউদ্দিন আহমেদ স্যার, আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য। তারপর ফারহানা ইলোরা হোসেন লিখেছেন, একই পরিবারে একটি বাচ্চা অটিস্টিক হলে পরের বাচ্চাগুলোর অটিস্টিক হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা বলবো আমি এভাবে, যে যদি টুইন বাচ্চা হয়, মনোজাইগোটিক টুইন যাকে বলে, যে একটা টুইন হলে যদি দুইটা টুইন একই সেক্সের হয়, যে দুইটাই ছেলে, তাদেরকে বলে মনোজাইগোটিক টুইন। আর যদি একটা ছেলে আর একটা মেয়ে হয় তাহলে বলা হবে ডাইজাইগোটিক টুইন। টুইন টুইনের স্টাডিজ গুলাতে দেখা গেছে যে প্রায় 80% সম্ভাবনা, একটা বাচ্চা যদি টুইনের একটা বাচ্চা যদি অটিস্টিক হয়, আর একটা বাচ্চা অটিস্টিক হওয়ার সম্ভাবনা 80%। আর এমনিতে নর্মালি যদি আমার একটা বাচ্চা অটিস্টিক হয়, পরবর্তী প্রেগন্যান্সিতে রিস্ক থাকবে প্রায় 25%। মানে প্রতি 4টা বাচ্চায় একটা বাচ্চার সম্ভাবনা থাকবে হওয়ার, অটিস্টিক হওয়ার। আচ্ছা আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন, এটা কি কোনো মানে ভাইরাসের কারণে হয় এরকম কিছু, বা এটা ভাইরাসের কারণটা আমি আমি প্রথম দিকে উল্লেখ করেছি, সেটা হলো যে গর্ভাবস্থায় যদি মায়ের যে ভাইরাসটা রুবেলা ভাইরাস বলে,
জার্মান মিজিলস, যেটা আমাদের দেশে কমই হয়, আমাদের দেশে হাম যেটাকে বলি আর কি, আর আরেকটা হাম আছে যেটাকে জার্মান হাম বলে। সেটা যদি মায়ের গর্ভাবস্থায় হয় তার থেকে হতে পারে। তবে কিছু কিছু ভাইরাস যেগুলা ডাইরেক্ট কোনো ইভিডেন্স নাই, তবে কিছু কিছু ভাইরাস বলা হয়, আরেকটা ভাইরাসের নাম আছে পার্ভো ভাইরাস। পার্ভো ভাইরাস ইনফেকশন যদি হয় মায়ের গর্ভাবস্থায়, তখন ওই বাচ্চাটা ঠিক মতো বেড়ে ওঠে না গর্ভাবস্থায়। এটাকে বলে গ্রোথ রিটার্ডেশন, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, বা গর্ভাবস্থায় বাচ্চার বৃদ্ধি না হওয়া। সেই ক্ষেত্রে এটার অবশ্যই ভাইরাসের কারণে হতে পারে। আহ, তাহলে কি সরকার থেকে এরকম কোনো ইয়ে আছে কি, বা দেশের জাতীয় যে হেলথ সিস্টেমে যে গর্ভাবস্থায় মহিলাদেরকে আগে থেকে এই টাইপের কিছু টিকা দেওয়ার, ভ্যাকসিন দেওয়ার কোনো সিস্টেম আছে কি? আমাদের দেশে আছে কিনা না আমি জানি না, তবে এই দেশে অবশ্যই আছে। এই দেশে যেটা করা হয় যে গর্ভ ধারণ করার পরে পরেই এই সমস্ত জিনিসের জন্য স্ক্রিন করা হয়, যে আপনার শরীরে ওই রুবেলা ভাইরাসের অ্যান্টিবডি আছে কিনা, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অলরেডি আছে কিনা না, সেটা দেখা হয়। কিন্তু আমাদের দেশে আছে সেগুলা করা হয় কিনা না আমি জানি না, করা দরকার। এবং ভ্যাকসিনেশন যেটা আমাদের দেশে আছে সেটা হলো শুধু মিজিলসের জন্য। এই সমস্ত দেশে ইউরোপ বা আমেরিকাতে যে ভ্যাকসিনটা দেওয়া হয় মিজিলসের হামের জন্য, সেটাতে 3টা ভাইরাসকে একসাথে দেওয়া হয়। সেটা হলো MMR, মানে মিজিলস, রুবেলা আর মাম্পস। তা আমাদের দেশে দেওয়া হয় শুধুমাত্র মিজিলস। এটাই তফাৎ এখানের সাথে বাংলাদেশের। তো আমাদের দেশে সব, আমি জানি না নতুন ভাবে শুরু যদি হয়ে থাকে না থাকে, তাহলে মিজিলসের জায়গায় MMR ভ্যাকসিন দেওয়া দরকার। জি। আরেকটি কমেন্টস লিখেছেন এম এ মালিক মাহমুদ। সুন্দর আলোচনা, এমন আলোচনা ঘন ঘন হওয়া উচিত। ধন্যবাদ। জানি না আমি সুযোগ পাই এবং আমার সময় হয় অবশ্যই আমি করব। তবে আপনাদের ভালো লাগলো, ভালো লাগতেছে সেটা জেনে আমি খুশি হলাম। জি। এম এম মালিক মাহমুদ লিখেছেন, ধন্যবাদ আর্লি স্টার নিউজকে। এম এ মালিক মাহমুদ, আপনাকেও ধন্যবাদ। সাহারা খান লিখেছেন, মুস্তাফিজ সঠিক বলেছেন, বিদেশে অটিস্টিক বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গায় অনেক সুবিধা আছে। জি আপু, আপনি হয়তো বাইরে আছেন, এই জন্য আপনিও জানেন যে আসলে এখানে সব জায়গাতেই অটিস্টিক বাচ্চাদের, শুধু অটিস্টিক বাচ্চা না, যারা বড় হয়ে যায় তাদের জন্য মানে যারা প্রতিবন্ধী, আমরা যাদেরকে বলি ডিফারেন্টলি এবল, এবং যারা হুইল চেয়ারে অ্যাক্সেস করতে হয় বা বিভিন্ন ধরনের শারীরিক অথবা মানসিক সমস্যা আছে, তাদের সবার জন্য এখানে সব অফিস আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতেই আসলে তাদের অ্যাক্সেস করার জন্য সুযোগ সুবিধা আছে। ডালিয়া খন্দকার বলেছেন, ইটালিতে কি সুবিধা আছে অটিজম বাচ্চাদের জন্য? আমার ইটালি সম্পর্কে জানা নাই, আমি কখনো ইটালি যাইনি। তবে যেহেতু ইউরোপের দেশ, এবং আমার ধারণা সবার জন্যই মানে একই, মানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সম্পর্কে আমি যতটুকু জানি সেই অনুযায়ী আমি যদি বলি ইটালিতেও একই ধরনের সুবিধা থাকার কথা। নিশ্চয়ই আছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে ওদের তো সেন্ট্রালি ল আছে। আমি আমার ইউনিভার্সিটিতেও দেখেছি যে যা শিক্ষার্থীদের জন্য, যাদের মানে ডিএসএ বলে এটাকে, 66% ওরা চায় যদি সার্টিফিকেট দিলে, তারপর ওর জন্য হয়তো মানে টিউশন ফি সহকারে, এবং তাদের আলাদা পরীক্ষার সিস্টেম, টিচিং সিস্টেমও আলাদা থাকবে, আলাদা টিচার থাকবে, ওই রকম ভাবে ওদের সুযোগ সুবিধা আছে। আচ্ছা, জি স্যার, এখন আমার আরেকটি কোশ্চেন হচ্ছে যে বাবা মা, তো আমরা যে আলোচনা করেছি এতে দেখা যাচ্ছে যে আসলে প্রথমত লক্ষণটা বুঝতে পারা, বা বাবা মা প্রথমে যে বুঝবে আসলে একটু কঠিন। তবে আপনি কি বলবেন যে কোন পর্যায়ে গেলে বাবা মা ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? আমি আগেও বাবা মা মানে প্রায় 50 ভাগ ক্ষেত্রে প্রথম 18 মাসের ভিতরে বুঝতে পারে যে আমার বাচ্চার এই কথাবার্তা বলা বা মেন্টাল ডেভেলপমেন্টটা ঠিক না। প্রায় 90 ভাগ ক্ষেত্রে 2 বছরের ভিতরে বুঝতে পারে যে আমার বাচ্চার মানে কথাবার্তা বলার ক্ষমতা বা মানসিক গড়ে ওঠার ক্ষমতা ঠিক না। যে আমি কতগুলা টিপস একটু আগে বললাম, যে সে 6 মাসের সময় যদি তার নাম ধরে ডাকা হয়, সে যদি না তাকায়,
তাকে 1 বছরের সময় যদি বাবলিং না করে, বাপ বাপ মাম মাম না বলে, 18 মাসের 16 মাসের সময় যদি একটা শব্দ না বলতে না পারে, 18 মাসের সময় যদি 2টা শব্দকে একসাথে জোড়া লাগাতে না পারে, 3 বছরের সময় যে সে 3টা শব্দকে জোড়া লাগায় একটা সেন্টেন্স তৈরি করতে না পারে, তার তখন 3 বছরের ভিতরে তো অবশ্যই বুঝতে পারবেন যে বাচ্চাটা টোটালি নরমাল না আরকি। যে তার আলাদা একটা জগৎ আছে। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে, "তোমার নাম কি?" সে তোমার নামের তার নামটা না বলে সে বলবে, "তোমার নাম কি?" এটাকে বলে ইকোলেলিয়া। মানে একই জিনিসের প্রতিধ্বনি করা। সে বুঝতে পারবে না আরকি যে হ্যাঁ, কোশ্চেন তার যে নাম বলা উচিত, তার নাম কি সেটা বলা উচিত সেটা সে বুঝতে পারবে না। হ্যাঁ। তারপরে যে তার কতগুলা বিহেভিয়ার এর ভিতরে সে শুরু হবে সেগুলাকে বলা হয় রিপিটেটিভ স্টিরিওটাইপিক বিহেভিয়ার। যেমন বারবার হাত দিয়ে এভাবে করা, ঝুলা, মাথা দিয়ে দেওয়ালের সাথে মারা। তার প্রেফারেন্স থাকবে যে একটা জিনিস তাকে যদি দেওয়া হয় সেটাই সে ঘুরে, ঘুরে করবে। যেমন একটা খাওয়াই খায় সে ওইটাই খাবে। একটা প্যান্ট পরে সে যে জুতা পরতে গেলে সে ওই জুতাটা না হলে সে পরবে না। যে কান্নাকাটি করবে, ইয়ে করবে। তারপরে আ অনেক সময় দেখা গেল যে সে ওই ইয়েগুলা অনেক সময় এতই অ্যাগ্রেসিভ হয়ে যায় বাচ্চাগুলা যে নিজের শরীরে বিভিন্ন ধরনের ক্ষত হয়। যেমন সে আঁচড়ানো শুরু করে, মুখ-টুখ ছড়ে যায়। অনেক সময় চোখের ভিতরে আঙুল দিয়ে দেয়। চোখের ইনজুরি করে ফেলে। তো এই সমস্ত সেলফ মিউটিলেটিং বিহেভিয়ার বলে আরকি। আর আ এগুলো থেকেই মানে ৩ বছরের সময় খুবই obviously বোঝা যাবে। মা-বাবার না বোঝার কোনো কারণ নাই। তবে যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে। চিকিৎসা মানে কি ম্যানেজমেন্ট শুরু হবে। বিভিন্ন ধরনের থেরাপি আমরা যে থেরাপি গুলা বলি সেগুলা হলো এবিএ থেরাপি, অ্যাসিস্টেড বিহেভিয়ার অ্যানালাইসিস। মানে একটা বাচ্চার মুখের জবান নাই, তাকে বিভিন্ন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ শেখানো দরকার। যে সেটা তার ভাব প্রকাশ করার। সেটাকে বলে অ্যাসিস্টেড বিহেভিয়ার অ্যানালাইসিস। ওটা করা হয়। স্পিচ থেরাপি দেওয়া হয়, অকুপেশনাল থেরাপি দেওয়া হয়। যে এগুলা যদি সময় মতো শুরু করা যায়, তাহলে তাদের স্কুলিং পর্যন্ত নিয়ে মানে হাই স্কুল পর্যন্ত শেষ করা যায়। জি। এবং যত স্যার ৩ তাড়াতাড়ি করা বছর যাবে কি ততই ইয়ে হবে। জি। স্যার ৩ বছর কি বেশি লেট হয়ে যায়? ৩ বছর পর্যন্ত অপেক্ষা করা নাকি ৩ আরো বছর আগেই? অপেক্ষা করা অবশ্যই। এই মুহূর্তে বা আজকে থেকে ২-৩ বছর আগে বলা হতো যে ৩ বছরের আগে অটিজম ডায়াগনোসিস করা ঠিক না। কিন্তু এখন দেখা গেছে দেখা যাচ্ছে আরকি যে বেশিরভাগ ক্ষেত্রেই ২ বছরের ভিতরে কমপ্লিট ডায়াগনোসিস হয়ে যায় সবার। আচ্ছা ২ বছরের মধ্যে কমপ্লিট হয়। হুম। মা-বাবা ১ম বৎসরেই বুঝতে পারেন যে বাচ্চাটা আমার আরো অন্যান্য যদি ১ম বাচ্চা হয় তখন একটু দেরি হয়। কিন্তু ২য়, ৩য় বাচ্চা যদি হয় তখন উনারা কম্পেয়ার করেন যে আমার আগের বাচ্চাটা তো ১ বছরের সময় এই করত। ১.৫ বছরের সময় এই করত। এই বাচ্চাটা তো এরকম করতেছে না। তখন আসলেই মানে সন্দেহ জাগে তখন ডাক্তারের কাছে এই সন্দেহগুলা বলেন তখন আমরা এই একটা সিরিজ অফ ইয়ের ভিতর দিয়ে যাই আরকি। জি স্যার, আমি এখন এই কোয়েশ্চেনটা করতাম আপনাকে। যে হুম। একজন ডাক্তার কিভাবে শনাক্ত করেন যে বাচ্চাটার অটিজম আছে? আমরা এই দেশে আমাদের দেশে তো রুটিন ভিজিট বলে কোনো জিনিস নাই। আমাদের দেশে যে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে যখন রোগ হয় তখন নিয়ে যাওয়া হয় বা কোনো ক্ষেত্রে টিকা দেওয়া সেন্টারে নিয়ে টিকা দিয়ে আসে। এখানে যেমন আমরা বাচ্চার জন্মের ১ম দিন দেখি, ২ সপ্তাহ পরে আবার দেখি, ১ মাসের সময় দেখি, ২ মাসের সময়, ৪ মাসের সময়, ৬ মাসের সময়। তো প্রত্যেকটা ভিজিটের সময় আমাদের কিছু রুটিন কোয়েশনার থাকে। যে আপনার বাচ্চা ২ মাসের সময় সোশিয়ালি স্মাইল করবে। কই হাসবে, সে মাথা তো তুলতে পারবে বেড থেকে। এগুলা করে কিনা? সিরিজ অফ কোয়েশন এগুলো আমরা করি। ৪ মাসের সময় আপনার বাচ্চা রোল ওভার করবে। পেটের উপর যদি রাখেন পিঠের উপরে আসবে। তারপরে একটা ব্রাইট অবজেক্ট কে দেখলে সে ফলো করবে ইয়ে দিয়ে, চোখ দিয়ে। তারপরে একটা সাউন্ড যদি শুনে সে লাউড সাউন্ড সেটার দিকে ফিরে তাকাবে। এই সমস্ত জিনিসগুলো আমরা রুটিনলি চেক করে যাই। তো আমাদের কাছে এই সমস্ত দেশে মিস হওয়া, অটিজম মিস হওয়া খুবই অস্বাভাবিক। মানে হয়ই না এরকম। কিন্তু বাংলাদেশে বা অন্যান্য দেশে যে সমস্ত দেশগুলোতে হেলথ রিসোর্স সেরকম না, আর এই ধরনের প্রিভেন্টিভ কেয়ার বলতে কোনো জিনিস এক্সিস্ট করে না, থাকে না, নাই। সিস্টেমে নাই। সেই ক্ষেত্রে মা-বাবা হবে সবচেয়ে বড় উম মানে বলা যায় আরকি যে ডাক্তার। যে এই ধরনের কোনো অ্যাবনরমাল বিহেভিয়ার বাচ্চার ভিতরে যদি দেখা যায়, তো সেটা ডাক্তারের দৃষ্টিগোচর করা।
বাবা মাকেই তাহলে শনাক্ত করতে হবে আমাদের দেশে, হ্যাঁ যেহেতু হ্যাঁ, যেহেতু কোনো সিস্টেম নট ইন প্লেস। আচ্ছা আচ্ছা, জি। স্যার তাহলে অটিজম প্রতিরোধের কি কোনো উপায় আছে আপনাদের কাছে? আপনারা যখন দেখেন তখন আপনারা কি স্টেপ নেন, কিভাবে? আমরা অটিজমের মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে এরকম কোনো ম্যাজিক পিল নাই যে অমুক ওষুধটা দেওয়ার সাথে সাথে আপনার বাচ্চা কথা বলা শুরু করবে বা তার সবকিছু চেঞ্জ হয়ে একদম নর্মাল হয়ে যাবে, সেরকম কিছু নাই। তবে এটা মাল্টিডিসিপ্লিনারি, মানে মাল্টিডিসিপ্লিনারি বলতে বিভিন্ন ধরনের সব ধরনের থেরাপি একসাথে করতে হবে। যেমন বাচ্চাটাকে প্রথমেই মানে ফ্যামিলির কিছু থেরাপি দরকার, যে আপনার বাচ্চা আপনার জন্য একটা প্রেশাস জিনিস, সে আপনার অন্যান্য আরো 5টা বাচ্চাতে এসে হয়তো কথা কম বলে, কিন্তু সেটা আপনার বাচ্চা, তার প্রতি মায়ার পরিমাণ, তার প্রতি অ্যাটেনশনের পরিমাণ কমানোর কোনো কোনো ইয়ে নাই। আর প্রথমে যখন জিনিসটা বলা হয় যে আপনার বাচ্চা অটিস্টিক, এটা বাবা মা একটু ডিনায়ালের ভিতরে, না আমার বাচ্চা তো সবকিছু পারে, এটা একটু শুধু কথা বলে না, ঠিক আছে এটা আস্তে আস্তে বলবে। তো এই প্রসেসটা কিছু সাপোর্টের দরকার, এটার জন্য সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার মা বাবার। দ্বিতীয়ত বাচ্চাকে তখন থেকেই শুরু হবে বাচ্চার জন্য স্পিচ থেরাপির ব্যবস্থা করা, বাচ্চার জন্য এবিএ থেরাপির ব্যবস্থা করা, অকুপেশনাল থেরাপির ব্যবস্থা করা। সময় সময় বাচ্চা বেড়ে ওঠার সাথে সাথে কিছু কোনো কিছু বাচ্চারা এতই বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাদের জন্য মেডিকেশনের দরকার হয়। যেমন যদি খুব বেশি মানে মারামারি করা বা ঘুমাইতে না পারা, আহ, খুবই ভায়োলেন্ট হয়ে যাওয়া, তাদেরকে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন দেওয়া হয়। তাদের কোনো কোনো বাচ্চারা ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশনের জন্য চিকিৎসা দিতে হয়। খুবই এরা হাইপার অ্যাক্টিভ হয়, যেমন এক জায়গায় বসেই না, একটা জিনিস নিয়ে খেলেই না, কোনো মনোযোগের প্রচন্ড অভাব। সেই সমস্ত ক্ষেত্রে এডিএইচডির মেডিকেশন ইউজ করা হয়। এডিএইচডি মেডিকেশন ইউজ করলে তাদের মনোযোগের ইয়ে হয়, তাদের ঘুমের অনেক সমস্যা হয়। যে সারাটা রাত্র ধরে একটা বাচ্চা যখন কোনো কিছু বোঝে না, তাকে ঘুম না পাড়ানো পর্যন্ত পুরা পরিবার জেগে থাকে। কারণ কোন সময় গিয়ে কুটটা করে, বাথরুমে গিয়ে হয়তো টয়লেট বোল ভেঙে ফেললো বা টয়লেটের পানি নিয়ে অনেক সময় অনেক 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 জিনিসই করে, একটা গরম চুলাতে গিয়ে হাত দিয়ে দেয়, বুঝে না। তো ঘুমানোর সময় বা ঘুমানোর সমস্যা হয়, এবং সেই ক্ষেত্রে ঔষধের ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অল্টারনেটিভ থেরাপি, যেটা আমাদের দেশে বলা যায় যে বিভিন্ন ডায়েট নিয়ে কথাবার্তা, অনেক গবেষণা হয়েছে, সেগুলা এমন কোনো কিছু যে ফুড এডিটিভস ছাড়া শুধু আমরা অর্গানিক খাওয়াবো সেরকম কোনো তফাৎ হয় কিনা, কোনো ধরনের সুগার কন্টেনিং ফুড খাওয়ানো যাবে না, কোনো ধরনের ফ্যাট কন্টেনিং সব প্রসেস ফুড বাদ দিয়ে শুধু মানে মৌলিক ফুডগুলা খাওয়ায়, তাতে খুব একটা লাভ হয় নাই। রিসার্চ ডাজন্ট সাপোর্ট দ্যাট, যে এটা কোনো ইয়ে হয় না। তবে কয়েকটা থেরাপি, যেটা অল্টারনেটিভ থেরাপি হয়, মিউজিক থেরাপি, বাচ্চাদেরকে মিউজিক শোনানো, মিউজিক শোনায় অনেক সময় এদেরকে বিভিন্ন ধরনের বিহেভিয়ার শেখানো যায়। তারপরে প্যাট থেরাপি, যে অনেক সময় দেখা গেল যে একটা যদি বিড়াল থাকে বাসায়, একটা কুকুর যদি থাকে বা একটা অন্যান্য প্যারট থাকে, একটা পাখি থাকে, তার সাথে এদের ভালো বন্ডিং হয়, এবং ওই বন্ডিং এর ইয়েটা নিয়ে, অ্যাডভান্টেজটা নিয়ে তাদেরকে অনেক কিছু শেখানো যায়। তারপরে আরেকটা থেরাপি আছে, সেটাকে হাইপারবেরিক থেরাপি বলা হয়। হাইপারবেরিক থেরাপিটা অনেকটা মানে কিভাবে বলানো যায়, যে মানে বেশি অক্সিজেনের এনভায়রনমেন্টে নিয়ে বাচ্চাকে 1 ঘন্টা রেখে দেওয়া, যাতে বেশি বেশি অক্সিজেন দেওয়া হয় একটা ট্যান্টের মতো জায়গায়, তাতে তার ব্রেইনে হয়তো কোনো ধরনের কেমিক্যাল চেঞ্জেস আসে, তার থেকে সে নতুন কোনো ইনফরমেশন শিখতে তার সাহায্য হয়। জি স্যার, আমাদের একটা কমেন্টস এসেছে, গুরুত্বপূর্ণ, আমরা কমেন্টসটা নিয়ে নেই। রুবেল ভুইয়া লিখেছেন, আমার ছেলের সবই দিক আছে, কিন্তু ও স্কুল বা অন্য সব জায়গায় কারোর সাথে মিশতে পারে না, সবাই কমপ্লেন করে ও অনেক উচ্ছৃঙ্খল, টিচাররাও বিরক্ত, ওর কি মানসিক প্রবলেম আছে কিনা ডাউট হয়, ডক্টর দেখিয়েছি, ডক্টর বলে প্রবলেম নাই, বাট ওকে নিয়ে সব জায়গায় লজ্জা পেতে হয়, এরকম লিখেছেন। আচ্ছা দেখুন, আগে এই এই অটিজম
বলতে একটা জিনিসকে বলা হতো যে আপনার বাচ্চা যদি কথা না বলে, আপনার বাচ্চা যদি এই থাকে। এখন অটিজম একটা বড় আমব্রেলা, যে কারো অনেকের এটাকে বলে পারভেসিভ ডিসঅর্ডার, আরেকটা সিনড্রোম আছে অ্যাসপারজার সিনড্রোম। অ্যাসপারজার সিনড্রোমের বাচ্চারা খুবই স্মার্ট হয়, তারা ম্যাথমেটিক্স। আমার একটা পেশেন্ট আছে যে এসেই আমার নেম ট্যাগের দিকে তাকায় বলবে যে ডক্টর মোহাম্মদ হুসেইন, হাউ আর ইউ। তো সে এমনকি তাকে যদি বলা হয় তুমি হোয়াট ডিড ইউ ডু টুডে, সে বের করবে তার ফোন থেকে বের করে ওই প্রোগ্রামটা বের করে আমাকে দেখাবে যে আই ওয়াচড দিস। তার এদিকে কোনো, কিন্তু যখনই বলা হবে যে অন্য মানুষের সাথে কথা বলার জন্য, সে যে কয়েকজন পরিচিত মানুষ আছে, যে তার বাবা মা, আমি তার পরিচিত, তার ক্লাসরুম টিচার, এই কয়েকজনের সাথে সে কথা বলে। তবে এই ব্যাপারটাকে অনেক সময় বলা হয় সিলেক্টিভ মিউটিজম আর কি। তো এটাও কিন্তু অটিজমের একটা ফিচার। অটিজমের একটা ফিচার যে সে অন্যান্য এর সাথে কমিউনিকেট করতে পারে না, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, যে তার কমিউনিকেশন ল্যাকের জন্য তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার গুলো হয়। সে যে ভায়োলেন্ট হয়ে যায়, সে সব অনেক জায়গায় গিয়ে ফ্যামিলিকে লজ্জায় ফেলে, এটা এটা অটিজমেরই একটা বিহেভিয়ার। তো আমি মনে করি ওই যে এবিএ থেরাপি এবং তার স্পিচ অকুপেশনাল থেরাপি গুলা ঠিক মতো দিলে তার আস্তে আস্তে উন্নতি হবে। কোনো পর্যায়ে গেলে যদি তাকে কন্ট্রোলের জন্য কোনো ওষুধপত্র লাগে, তো নিউরোসাইকের কারো কাছে নিয়ে গেলে বাচ্চাদের সাইক ইভ্যালুয়েশন হয়, ওইখানে হয়তো কোনো ধরনের ওষুধও অফার করা যেতে পারে। জি স্যার। স্যার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এর আগে একটা অনুষ্ঠান করেছিলাম যে বাচ্চাদের অতিরিক্ত চঞ্চলতার বিষয়ে। অতিরিক্ত চঞ্চলতা ওই জিনিসটা আর এটা কি আলাদা না? খুবই আলাদা। ওইখানে তার কমিউনিকেশনের কোনো কোনো সমস্যা নাই। এখানে পুরা ব্যাপারটা হলো যে সে কমিউনিকেটই করতে পারে না, সে কারোর সাথে কমিউনিকেট করতে পারে না। সে তার আর ওইখানের বাচ্চাটা এডিএইচডি হলো, সে খুবই হাইপার অ্যাক্টিভ, সে খুবই চঞ্চল, কিন্তু তার এই ধরনের কমিউনিকেশনের কোনো সমস্যা নাই। সে একটা স্টোরি সে একটা স্টোরি পড়তে পারবে, কিন্তু স্টোরি পড়ে যে ওইটা রিপ্রোডিউস করা, যে ওইটা স্টোরিটার মূল ইয়েটা কি, গল্পটার মূল ব্যাপারটা কি, ওইটা হয়তো বলতে পারবে না। কিন্তু এখানে এই বাচ্চাটা স্টোরিটা পড়তেই পারবে না। জি। আর ওই বাচ্চাটা রেসেপটিভ ভাবভঙ্গি দিয়ে সবকিছু বুঝাইতে পারে, এই বাচ্চাটা একদমই পারে না। যে আমার খিদা লাগছে বা আমার বাথরুম দরকার, এভাবে আঙ্গুল দিয়ে দেখা বাথরুমের দিকে, ওই হাইপার অ্যাক্টিভ বাচ্চাটা পারবে, কিন্তু এই বাচ্চাটা একদমই পারবে না। জি। তাহলে জনাব রুবেল ভুইয়া আসলে ওনার আসলে টেনশনের কিছু নাই। ওনার বাচ্চা অতিরিক্ত চঞ্চল বেশি, এটা তো এটার সাথে কোনো রিলেটেড না, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ও আমাদের আরেকটি প্রোগ্রাম আমরা করেছিলাম বাচ্চাদের অতিরিক্ত চঞ্চলতা নিয়ে, এডিএইচডি নিয়ে। আপনি দয়া করে যদি অনুষ্ঠানটি দেখেন তাহলে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদের আজকে যে অটিজম, এটার সাথে আসলে আপনার বাচ্চার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর রুমানা রশিদ উনি লিখেছেন নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ রুমানা। রুমানা আমার এই মানে প্রোগ্রাম দেখার জন্য অনেকই ধন্যবাদ। স্যার আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর দুই একটি কোশ্চেন আছে, বেশি নেই। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই রোগ কি সম্পূর্ণ ভালো হয়ে যায়? আমি প্রশ্নটা আবারও উত্তরটা আবারও দিই, আমি বোধহয় এর আগে দিয়েছি যে 25% এদের 25 ভাগ বাচ্চারা জীবন পুরা জীবন ধরেই নন ফাংশনাল থাকে আর কি। এদেরকে সবসময় মানে কোনো গার্ডিয়ান বা কোনো কেয়ার গিভারের পরিচর্যাকারীর সাথে থাকতে হয়। কিন্তু 75 ভাগ বাচ্চা কাচ্চাই তাদের নিজের কিছু করে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। অতএব আমি বলবো যে প্রগনোসিস বা পরিণতি খুব খারাপ না, পরিণতি বেশ ভালোই, যদি সময় মতো সব ধরনের ব্যবস্থা করা হয়। এটা এমন কোনো তো ম্যাজিক পিল নাই যে এটা এই ওষুধটা যদি শুরু করি, খাওয়াইতে থাকি, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে, ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, লাইফ ইজ গুড, এরকম না। এটা শুরুর থেকেই আপনি প্রথম থেকেই এই যে এই জিনিসগুলা যদিও টায়ারিং, খুবই মনোটোনাস, খুবই টায়ারিং, এই জিনিসগুলো করে যেতে হবে, তাহলে আপনি একটা বাচ্চাকে স্বাবলম্বী করে ফেলা সম্ভব 75 ভাগ ক্ষেত্রে।
25% ক্ষেত্রে যাদের 6 বছর, যেটা আমি বলি যে স্ট্যাটিস্টিক্স বলে বা বিজ্ঞান বলে, যে 6 বছর বয়সের ভিতরে যার মুখের কথা একদমই ফুটে নাই, তার প্রগনোসিস বা তার পরিণতি খুব ভালো না। তার পরিণতি হয়তোবা সে সারা জীবন ইনস্টিটিউশনালাইজ থাকবে, অথবা তাকে সবসময় পরিচর্যা করে যেতে হবে। আর যাদের 6 বছরের ভিতরে মিনিংফুল কিছু কথাবার্তা হয়ে গেছে, সে বিভিন্নভাবে বোঝানোর ওই স্পিচ থেরাপির মাধ্যমে ওই পর্যায়ে চলে গেছে যে বোঝাতে পারে, বলতে পারে কিছু কিছু, তখন এদেরকে স্বাবলম্বী করা তেমন কোনো কঠিন না। জি, ইনশাআল্লাহ। স্যার, আমাদের একজন খুব জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব পঙ্কা চৌধুরী গুপ্তা, উনি লিখেছেন খুব সুন্দর প্রোগ্রাম। উনি আবার লিখেছেন শিক্ষণীয় প্রোগ্রাম। ধন্যবাদ কঙ্কা চৌধুরী। আমার জানি না শিক্ষণীয় কিনা না, তবে আমি আমার এই চেষ্টাকে আপনি সাধুবাদ জানানোর জন্য ধন্যবাদ। রুবেল ভুইয়া, উনি লিখেছেন জি স্যার, আমার বাচ্চা খুব বেশি চঞ্চল, থ্যাংক ইউ আনসার দেওয়ার জন্য, তবে স্যারের সাথে কথা বলতে পারলে ভালো হবে। আপনি আমাকে যদি আপনি কোন দেশে জানি না আমি, তবে আপনি যদি আমাকে ওই ইনবক্সে করেন, আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করব। জি জনাব রুবেল ভুইয়া, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন আর্লি স্টারে, এবং আমাদের যেই আমরা অ্যানাউন্সমেন্ট করেছি প্রোগ্রামের জন্য, ওখানে ফেসবুকে আপনি আমার সাথে অ্যাড হইতে পারেন। স্যারের সাথে ওখানে স্যারকেও পাবেন আমাদের সাথে একই, আমরা পোস্টে স্যারকেও ট্যাগ করে দিয়েছি। ওখানে যদি আপনি স্যারকে কোশ্চেন করেন, একটু কষ্ট করে ইনবক্স করেন মেসেজ, তাহলে স্যার নিশ্চয়ই আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে হেল্প করবে। স্যার, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি এই বিষয়ে, অটিজম বিষয়ে সতর্কতামূলক কিছু জিনিস দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। আমি বলবো এটাই বাস্তব যে আমার 5টা বাচ্চা সবাই রকেট সায়েন্টিস্ট হবে না, জজ ব্যারিস্টার হবে না। একটা বাচ্চার হয়তো এই ধরনের সমস্যা থাকবে। এটাকে অস্বীকার করার কোনো কিছু নাই। এটাকে যখনই আপনার কাছে মনে হবে, আমি যে এতক্ষণ ধরে যে সমস্ত টেল সাইনগুলা বললাম, রেড ফ্ল্যাগ গুলা বললাম, যখনই এগুলা নজরে আসবে, চোখে পড়বে, তখনই এটা নিয়ে মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা না করে ডাক্তারের সাথে ডিসকাস করেন, আপনার শিশু রোগ বিশেষজ্ঞের কাছে যান। সময় মতো যদি রোগ ধরা পড়ে, যদি প্রতিবন্ধকতা ধরা পড়ে, এটার জন্য চিকিৎসা আছে। এটার জন্য আস্তে আস্তে এটা চিকিৎসা করে আপনার বাচ্চাকে পুরোপুরি ফাংশনাল করা যাবে। অতএব এটা লুকানোর কোনো ব্যাপার না। এটা আপনার কোনো দোষে আপনার বাচ্চার সেটা হয় নাই। আপনাকে বাস্তবসম্মতভাবে এটাকে মোকাবেলা করা সবচেয়ে যুক্তিসঙ্গত হবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমরা কি আমাদের পরবর্তী প্রোগ্রামের বিষয়বস্তু আজকে অ্যানাউন্স করতে পারবো, নাকি আমরা পরে জানিয়ে দিব ইনশাআল্লাহ? পরে জানালেই ভালো হয়। হ্যাঁ, পরবর্তী সময়ে জানাবো। জি, আপনার সময় অনুযায়ী, আপনার সুযোগ সুবিধা মতো আমরা অ্যানাউন্স করে দিব পরবর্তী ইনশাআল্লাহ হবে আগামী অনুষ্ঠানে। স্যার, আপনি অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই, প্রথমে আমি শেষ করি, তারপর আপনি বলে দিবেন। সেটা হচ্ছে যে যারা এই বাবা মা রয়েছেন, তাদের বাচ্চাদের দিকে একটু, আমরা জানি যে আমরা এখন অনেক বেশি ব্যস্ত থাকি, সবাই কাজ করে, কাজ নিয়ে ব্যস্ত থাকে, তবে বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখা উচিত, তাদের যথাযথ মানসিক বিকাশ হচ্ছে কিনা। একটি বাচ্চা সাধারণ ন্যাচারালি যে রকম রেসপন্স করে কথা বলার সময় বাবা মায়ের সাথে, বাবা মাই সবচেয়ে বেশি বুঝতে পারবে যে বাচ্চাটার সঠিকভাবে মানসিক বিকাশ, শারীরিক বিকাশ হচ্ছে কিনা। সেদিকে খেয়াল রেখে আমাদের যদি এরকম কোনো ধরা পড়ে যে মনে হয় যে একটু অস্বাভাবিক, তাহলে নিশ্চয়ই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। স্যার, যদি কিছু বলেন। আজকের অনুষ্ঠানে আমাকে কথা বলার জন্য বা এই টপিকটার উপরে বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য মুস্তাফিজকে অসংখ্য ধন্যবাদ। আমার দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ। তবে শেষ কথা হবে এটা, যে আমরা যদি সচেতন থাকি এবং মা বাবা হিসাবে, মা বাবা সবচেয়ে বড় ডাক্তার। আমি একটা বাচ্চাকে দেখি 5 মিনিট, আপনি দেখেন 24 আওয়ার 365 ডেজ এ ইয়ার। আপনার চোখে যেটা ধরা পড়বে, ডাক্তার 15 মিনিট সেটা ধরতে পারবে না। তো ডাক্তারিটা আপনি করেন প্রথমে জিনিসটা যেটা অসামঞ্জস্যপূর্ণ জিনিস, বিহেভিয়ার
বা সেটা আপনার চোখে পড়ছে, সেটা আপনি বলেন আপনার ডাক্তার কাছে কি, তাতে রোগ সুখ তাড়াতাড়ি ধরা পড়বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠান আপনারা এখন তো লাইভে যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর্লিস্টারের পেজে আপনারা কমেন্টস করতে পারেন। আমরা নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে স্যার নিশ্চয়ই এটার জবাব দিবেন। আমরা আপনাদেরকে অবশ্যই সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আছি, আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আপনারা এখন করোনাকালীন পরিস্থিতিতে ভ্যাকসিন এসেছে আমরা জানি, আপনারা সবাই ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করুন। সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।